আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর্টিভির সন্ধ্যা সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুসানা এবং আমি হাবিবা আফরোজ। যে ঐক্য নিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে দেশের মানুষ, সেই ঐক্যকে ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পায়। বলেন, একটি মহল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। সংস্কার শেষ হয় না, এটা চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনে সংস্কার হয়, সেটা বন্ধ হয়ে গেলে মানুষের জীবন থেমে যাবে। 12 দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান। বাংলাদেশের সিনিয়র সহসভাপতি জনাব এজাজুর রহমান রাজনীতি করতে না পারে, যে পরিস্থিতি সামগ্রিকভাবেই খুব সুন্দরভাবে সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসবো, দেশের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। সংস্কার কমিশনের সুপারিশ আইন ও নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করবে বলে মনে করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলের কাছে দেয়া জাতীয় ঐকমত্য কমিশনের প্রশ্নমালার সাথে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মিল পাওয়া নিয়ে জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। পাশাপাশি ঐকমত্য কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা দেখছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। বিএনপির শীর্ষ নেতাদের সাথে নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন, সংস্কার কমিশনের সুপারিশ আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতটা সম্ভব অবমূল্যায়ন করা হয়েছে। এর ফলে নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করার পাশাপাশি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা, ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, সংবিধান প্রস্তাবনার মতো অতি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের সুপারিশ থাকলেও তা রাজনৈতিক দলের কাছে পাঠানো স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। রাখা হয়নি নির্বাচন ব্যবস্থা নিয়ে করা সুপারিশের 80%। সংবিধানের প্রস্তাবনার প্রিএম্বল মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তাই স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। স্প্রেডশিটে 70টির মতো প্রস্তাব উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনে সুপারিশের সংখ্যা প্রায় 123টির মতো। একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনের 150টির মতো সুপারিশ তুলে ধরা হলেও স্প্রেডশিটে মাত্র 27টি বিষয় উল্লেখ করা হয়েছে। কোন কোন উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত থাকায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কোনো পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের মনে হবে যে উপযুক্ত। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে মত দিয়েছে খেলাফত মজলিস ও বাংলাদেশ লেবার পার্টি। সব পর্যায়ে সরাসরি ভোটের পক্ষে অবস্থান জানিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসার সুযোগ নেই বলে জানায় খেলাফত মজলিস। আর প্রাদেশিক ব্যবস্থা চায় না লেবার পার্টি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব মত তুলে ধরে দল দুটি। অরণ্য গফরের রিপোর্ট। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসে খেলাফত মজলিস। স্বাগত বক্তব্যে আলোচনার ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাবার ব্যাপারে আশাবাদ জানান জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা
এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্যে। সংস্কার কমিশনগুলো দেয়া 166টি প্রস্তাবের মধ্যে খেলাফত মজলিস একমত হয়েছে 140টিতে, 15টিতে আংশিক মত ও 10টিতে ভিন্ন মত জানিয়েছে দলটি। দেশের অধিকাংশ মানুষের বিশ্বাস হিসেবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে রাখার প্রস্তাব খেলাফত মজলিসের। সংবিধানে একটা ধারা থাকতে হবে, ইসলামের স্পষ্ট বিধান বিরোধিতা করা যাবে না। এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন। ফেসিবাদ এবং তার দোসর যারা আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই। দিনের দ্বিতীয় দল হিসেবে ঐক্যমত কমিশনের কাছে নিজেদের মতামত জমা দেয় বাংলাদেশ লেবার পার্টি। কমিশনের প্রস্তাবের 147টিতে একমত তারা, 12টি আংশিক আর 7টি বিষয়ে ভিন্নমত জানান নেতারা। কালো টাকার মালিকদের নির্বাচনের বাইরে রাখায় জোর দেয় দলটি। আমরা মনে করি যে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দরকার আছে। 4টা প্রদেশের কথা বলা হয়েছে, আমরা এই 4টা প্রদেশকে আমরা সন্দেহের চোখে আমাদেরকে দেখি। আগামীতে যেন কোনোভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয়, এজন্য আমাদের আইন করা লাগতেছে। এজন্য আমরা বলেছি যে এগুলো অধ্যাদেশের মাধ্যমে সম্ভব নির্বাচনের আগে। নির্বাচনের আগেই সংস্কার প্রক্রিয়া শেষ করা সম্ভব বলেও মত দেয় লেবার পার্টি ও খেলাফত মজলিস। আমরা সব 3 বছর আগে হয়ে যাওয়া উচিত। অরণ্য গফুর, RTV, ঢাকা। নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম 23 বছর চায় জাতীয় নাগরিক পার্টি। একই সাথে ভোটারের বয়স 16 বছর করার পক্ষে সমর্থন দিচ্ছে দলটি। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। এ সময় সরওয়ার তুষার বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান চাই। প্রয়োজনে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন হতে পারে। গণপরিষদ কিংবা গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, এই দুটো পদ্ধতিতে মোটামুটি আমরা থেকেছি। আমরা দেখেছি যে সকল সংশোধনীর ক্ষেত্রে সংবিধান সম্পর্কিত না, যে সকল সংশোধনী বা সংবিধানের সাথে কোনো সম্পর্ক নাই, সেগুলো আমরা বলেছি যে নির্বাচনের আগে অধ্যাদেশ কিংবা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে করা যেতে পারে। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। রাজধানীর শাহবাগে ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। এনসিপির অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে, এমন মন্তব্য করেন এনসিপির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, ক্যান্টনমেন্ট থেকে কোনো রাজনীতি পরিচালিত হবে না, রাজনীতিবিদরাই রাজনীতি পরিচালনা করবেন। আওয়ামী লীগকে পুনর্বাসিত করে বিএনপি জামায়াতকে চরম মূল্য দিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গত 3টি নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি, এখন কেন আওয়ামী লীগকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চাওয়া হচ্ছে, এমন প্রশ্নও ছুড়ে দেন হাসনাত। গত 16টা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে, সকল চক্রকে আমরা আহ্বান জানাই, রাজনৈতিকভাবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেই জুলাই সরকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উল্লেখ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই গণঅভ্যুত্থান আহতরা। সমাবেশে আহতরা বলেন, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং 24-এর হত্যাকাণ্ডের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত বিচার করতে হবে। বিচার বিলম্বিত হলে আওয়ামী লীগ দেশের বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। বিচার না হলে জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগ বিধা যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারকে কার্যকর ভূমিকা নেয়ার দাবি জানান অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীরা। আমি সরকারকে অনুরোধ করবো, আপনারা যে যুদ্ধের রক্তের উপর বসে আছেন, সেই যুদ্ধের আহ্বান শুনুন, অথবা এই রক্ত প্রকম্পিত হবে, আমার রক্তে লাল হবে। এই সরকার যদি তাদের কঠিন শাস্তি দিতে না পারে, তাহলে আমার সেই বোনদেরকে ফিরিয়ে দিক, আমার সেই ভাইদের ফিরিয়ে দিক।
সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকতায় প্রবেশে বিসিএস নবম গ্রেডের সমান বেতন, বিটিভি বেতারকে স্বায়ত্ত শাসন দেয়া সহ 20টি সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান কামাল আহমেদ। কিছু সুপারিশ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে কমিশন গঠনের প্রায় 5 মাস পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রস্তাবনা জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন। পরে প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম সংস্কার প্রস্তাবনাগুলো তুলে ধরেন কমিশন প্রধান কামাল আহমেদ। সাংবাদিকদের সম্মানজনক বেতনের পাশাপাশি এতে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরির প্রস্তাবনা। বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থায় একীভূতের সুপারিশও করেছে কমিশন। গণমাধ্যমের যে ওনারশিপ একক হাতে কেন্দ্রীভূত থাকলে সেটাকে যে ব্যক্তির স্বার্থে ব্যবহারের চেষ্টা হয়, পারিবারিক স্বার্থে ব্যবহারের চেষ্টা হয়, বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে অংশীজন বানানো। কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিকতা সুরক্ষা আইন করে সেটি অধ্যাদেশ আকারে জারি করারও সুপারিশ করেছে কমিশন। সাংবাদিকদের নিরাপত্তার হুমকি আসে, এগুলোর থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সাংবাদিকতা সুরক্ষা আইন করার জন্য বলেছে। বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। কমিশনের দেয়া প্রস্তাবগুলোর মধ্যে কিছু প্রস্তাব সরকার দ্রুত বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। সাংবাদিকদের জীবনমান উন্নয়নে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক চেক প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। গণমাধ্যমগুলো সাংবাদিকদের বেতন ভাতা সহ ন্যায্য পাওনা দেয় না উল্লেখ করে মাহফুজ আলম বলেন, তাদের অধিকার আদায়ে সরকার সবসময় সচেষ্ট। এছাড়া মফস্বলের সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। আমন্ত্রণ জানাচ্ছি সুচিত্রা মণ্ডল। হচ্ছে আমি মনে করি এটা সাংবাদিকদের জন্য বর্তমানে ঢাকা শহরেই আসলে সাংবাদিকদের একটা মানবেতর জীবনযাপন করতে হয়, এটা আমরা জানি। আমি নিজেও সাংবাদিকতার জন্য চেষ্টা করেছি, তখন দেখেছি যে 10,000, 11,000, 12,000 টাকা বেতনের কথা বলে। যেই ব্যবস্থার সুপারিশ সংস্কার কমিশন করেছে সেটা আমরা ফলো করার চেষ্টা করব। মহাসড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতের লক্ষ্যে লক্কর ছক্কর ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে যৌথ অভিযানে নেমেছে বিআরটিএ ও ডিএমপি ট্রাফিক বিভাগ। সকালে গাবতলী এলাকা থেকে এ অভিযান শুরু হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে গাবতলী বাস টার্মিনাল, আমিনবাজার ও বেড়িবাঁধ এলাকার বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি গ্যারেজ বিআরটিএ লাইসেন্স দেখাতে ব্যর্থ ও ফিটনেসবিহীন বাস চলাচলের উদ্দেশ্যে প্রস্তুতের কারণে মুচলেকা নিয়ে সাবধান করা হয়। আমরা মুচলেকা গ্রহণ করেছি যে তারা যাতে কোনোভাবেই তাদের ওয়ার্কশপগুলো থেকে কোনো ধরনের কোনো রাস্তায় চলাচলের অনুপযোগী কোনো গাড়ি তারা গ্যারেজ থেকে বের না করে। জেল জরিমানা করা বা মানুষের সোজা কথায় কারো পেটে লাথি দেওয়ার আমাদের কোনো প্রকার নিয়ত নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। যে কারণে আমরা এই যে গ্যারেজগুলোতে আসছি, আমরা ওনাদেরকে সময় দিচ্ছি। আমরা বাস মালিকদের সাথে বসতেছি, আমরা বাস চালক, শ্রমিক সবার সাথে বসতেছি, ওনাদেরকে সবাইকে আমরা সতর্ক করতেছি। 12 এপ্রিল ভোর 6টা থেকে সারা দেশে একযোগে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। তার আগে 6 এপ্রিল দেশব্যাপী অ্যাম্বুলেন্স র্যালি ও পথসভা করবে সংগঠনটি। দ্রুত সময়ের মধ্যে অ্যাম্বুলেন্সের নীতিমালা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মোস্তফা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, 2 বছর আগে নীতিমালা প্রণয়নের কথা থাকলেও রহস্যজনক কারণে এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। যথাযথ নীতিমালা না থাকায় সড়কে অ্যাম্বুলেন্স চলাচলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এদিকে লাতিন আমেরিকার 4টি দেশের 5,30,000 অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল শুক্রবার মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা 5,30,000 অভিবাসীকে 24 এপ্রিলের আগে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাদের পারমিট ও বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প যে কঠোর অভিবাসন নীতি চালু করেছে, এটা তার সর্বশেষ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। তুরস্কের তৃতীয় দিনের মতন চলছে বিক্ষোভ। ইস্তাম্বুল শহরের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে সরকারের নিষেধাজ্ঞার মধ্যেই বিক্ষোভ করে যাচ্ছে হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীদের দমাতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে পুলিশ। তুরস্কের রাজধানীতে সেকুলার দল হিসেবে পরিচিত রিপাবলিকান পিপলস পার্টির নেতা এক্রেম ইমামোগলু 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চলতি সপ্তাহের শেষের দিকে দলের প্রার্থী হিসেবে ইমামোগলুর নাম ঘোষণা করা কথা। এর মধ্যেই বুধবার দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে আটক করা হয় ইমামোগলুকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আরও অনেককে আটক করে দেশটির সরকার। এই প্রতিবাদেই রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করেছে ইসরায়েল। শুক্রবার নেতজারিম করিডোরের কাছে অবস্থিত টার্কিশ ফ্রেন্ডশিপ নামের এই হাসপাতালটিতে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। এর আগে সোমবার নতুন করে হামলার আগে হাসপাতালটিকে নিজেদের কমান্ড সেন্টার বানায় আইডিএফ। এবার করিডোর সংলগ্ন বাফার জোনের পরিধি বাড়ানোর অজুহাতে হাসপাতালটি গুঁড়িয়ে দেয় ইসরায়েল। এদিকে ঘটনাটিকে জঘন্যতম অপরাধ বলে মন্তব্য করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 49,617 জনে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।